সরি, একটু যান্ত্রিক ত্রুটির কারণে মানে এই কানেক্টটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তা আমরা তাহলে ভাইরাস আক্রান্ত হলে পরে যে লক্ষণগুলো থাকে সেটা নিয়ে আমি একটু তোমাদের লিখতেছি, খুব সংক্ষিপ্তভাবে লিখবো। অর্থাৎ আমি খুব সংক্ষিপ্ত লিখবো এই কারণে যাতে তোমরা মনে রাখতে পারো। যেমন তোমার কি কি হতে পারে, যন্ত্র ওপেন করতে সময় বেশি লাগবে, মানে যন্ত্র ওপেন করতে সময় বেশি লাগবে। আর হচ্ছে তাহলে এটা হচ্ছে ভাইরাস আক্রান্ত হওয়ার যে লক্ষণটা, মানে যন্ত্রপাতিতে যখন ভাইরাস আক্রমণ করবে তখন এই লক্ষণগুলো দেখা দিবে যে যন্ত্রটা ওপেন করতে সময় বেশি লাগবে। তারপরে হচ্ছে যে তোমার মেমোরি কম দেখাবে, মেমোরি কম দেখাবে। তারপরে হচ্ছে যে গতি কমে যাবে। তিন নম্বরে হচ্ছে যে অপ্রত্যাশিত কিছু তথ্য চলে আসবে। এগুলো আমি একটু আগে তোমাদের বলেছি। মানে যখন তুমি কোনো কাজ করতে থাকবে, একটা লিখতেছো কোনো লেখা অথবা হিসাব করতেছো, একটা ছবি আঁকতেছো, দেখবে যে তুমি কাজ করতেছো একরকম আর অন্যরকম কিছু, অর্থাৎ আনএক্সপেক্টেডলি কিছু ইনফরমেশন তোমার এখানে চলে আসছে, এরকম একটা ব্যাপার হবে। তারপরে হচ্ছে যে কোনো প্রোগ্রাম ইনস্টল করতে সময় বেশি লাগবে। এখানে মোট 8টার মতো বিষয় আছে বইয়ের মধ্যে, আমি লিখে দিচ্ছি এগুলো, তোমরা একটু নোট করে নাও। হচ্ছে যে ফাইলের জন্য জায়গা বেশি লাগবে। তাহলে কি কি জিনিস, যন্ত্র ওপেন করতে সময় বেশি লাগবে, মেমোরি কম দেখাবে, গতি কমে যাবে, অপ্রত্যাশিত কিছু তথ্য চলে আসবে, আর কোনো প্রোগ্রাম ইনস্টল করতে গেলে সময় বেশি লাগবে, ফাইলের জন্য জায়গা বেশি লাগবে। তোমার একটা ফাইল দেখা যাচ্ছে যে এটা এই 5 MB হলেই চলতো, কিন্তু দেখা যাচ্ছে এখানে লাগতেছে যে 50 MB। দ্যাট মিন্স বেশি সময় লাগার মানে হচ্ছে এর সঙ্গে কোনো ভাইরাস অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে আর কি হতে পারে? তাহলে এখানে আরেকটা জিনিস আমি লিখি নেই, ওই যে বারবার রিস্টার্ট হয়ে যায়, তারপরে বন্ধ হয়ে যেতে পারে। রিস্টার্ট বা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে হচ্ছে যে রিস্টার্ট হয়ে যেতে পারে অথবা বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা কাজ হতে পারে যে ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যেতে পারে।
ফাইলের নাম পরিবর্তন হয়ে যেতে পারে, এই কাজগুলো হয়। অর্থাৎ তোমার এখানে তোমার যন্ত্রের এই সমস্যাগুলা দেখা যেতে পারে। আমরা এখন হচ্ছে যে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো আমরা জানলাম। এখন হচ্ছে এটা কি ক্ষতি করতে পারে তোমার, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে জিনিস পোর্শনগুলো আছে এইগুলো হয়তো তোমার এর থেকে মানে পিসি থেকে তোমার ল্যাপটপ থেকে নষ্ট করে দিতে পারে। এইগুলো নিয়ে একটু লিখলেই হবে যে ভাইরাসের আক্রমণের ফলে যা ক্ষতি হয়। কি কি ক্ষতি হতে পারে? তোমার ফাইল মুছে দিতে পারে, তারপর হচ্ছে ডেটা করাপ্ট করে দিতে পারে, তারপরে হলো ডিসপ্লে করাপ্ট হতে পারে, বিকৃত হতে পারে, একই জিনিস। তারপরে আরও যা হতে পারে, টাইম বেশি লাগতে পারে, কাজ স্লো হয়ে যাবে আর কি, যেটা মানে কাজের গতি কমে যাবে, কাজের গতি কমে যাবে। আমার মতো করে আমি লিখতে পারতাম বা বলে দিতে পারতাম, কিন্তু তোমার বইয়ের যে তোমাদের যে অবজেক্টিভগুলো আসে, এই জন্য বইয়ের থেকে আমি লেখাটা দিলাম যাতে তোমার অবজেক্টিভ আসলে বিষয়গুলো ওইভাবে তুমি সহজে পরিচিত হয়ে তুমি অ্যান্সার করতে পারো। তাহলে আমরা ভাইরাস সম্বন্ধে জানলাম। এবার হচ্ছে ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায়। আমরা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস দিতে হবে। আপ টু ডেট অ্যান্টিভাইরাস দিয়ে তোমার কম্পিউটারকে সেফ রাখতে হবে। তো সেফ রাখার জন্য তোমরা যে ভাইরাসগুলো নিবে তার মধ্যে 3টা ভাইরাসের রিসোর্স তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাসগুলো তোমরা কোথায় কোথায় পাবে এটা এরকম তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে। www.avira.com avast.com আরেকটা আছে তোমার বইয়ের মধ্যে, এরকম 3টা ভাইরাসের উৎস সম্পর্কে দেয়া আছে। আমি এগুলা ওই দেখি তোমাদের বলতেছি। আবিরা আছে, অ্যাবাস্ট আছে, একটা এভিজি আছে। এগুলো হচ্ছে ভাইরাস পাওয়ার যে ওয়েবসাইট, এগুলো হচ্ছে ভাইরাসের অ্যান্টিভাইরাসের ওয়েবসাইট। তো অ্যান্টিভাইরাসের যে ওয়েবসাইটগুলো আছে এখান থেকে তোমরা অ্যান্টিভাইরাস ডাউনলোড দিয়ে তোমার যন্ত্রের মধ্যে ইনস্টল করার পরে এটা দিয়ে তোমার সমস্ত ফাইলগুলোকে, তোমার সফটওয়্যারগুলোকে তুমি ভাইরাস মুক্ত করে নেবে। এভাবে আসলে ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি। আর যন্ত্রাংশ ব্যবহারের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে অন্য কোনো যন্ত্র থেকে যদি তথ্য নিতে চাও তাহলে ওই তথ্যটা, ওই ইনফরমেশনটা, তারপরে হচ্ছে ওই যে সফটওয়্যারটা ওইটা কি ভাইরাস মুক্ত আছে কি না সেটা তোমার দেখতে হবে। আর হচ্ছে তোমার এখানে যখন তুমি এটা ইনস্টল করবে তখন এটাকেও তোমার অ্যান্টিভাইরাসের সাপেক্ষে এর মধ্যেই ইনস্টলেশন করে নিতে হবে। তাহলে আমরা এবার চলে যাচ্ছি আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে যে পাসওয়ার্ড।
যন্ত্রাংশের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস। পাসওয়ার্ডটা আসলে কি? পাসওয়ার্ড হচ্ছে একটা তালার চাবি যেরকম একটা জিনিস, ঠিক তোমার যন্ত্রের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড তেমন একটা জিনিস। এখন পাসওয়ার্ড তোমরা কীভাবে ব্যবহার করবে এই অনেক পড়া বইয়ের মধ্যে আছে। আমি শুধু ইউনিক পাসওয়ার্ড নিয়ে একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। তোমার পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমার যেটা খেয়াল করতে হবে, তোমার যন্ত্রের যে তুমি একটু আমার ল্যাপটপটা নিয়ে এসো, মানে তোমার যন্ত্র খোলা এবং বন্ধ করা এর মধ্যে তুমি পাসওয়ার্ড দিয়ে দিবে। তারপরে হচ্ছে তোমার সামাজিক যোগাযোগের যত তোমার অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্টে তুমি পাসওয়ার্ড দিবে, এবং পাসওয়ার্ড তুমি কি করবে না, কখনো সেভ করবে না। তোমার যখন প্রয়োজন তুমি পাসওয়ার্ড দিয়ে নিবে, আর যখন প্রয়োজন নেই তুমি পাসওয়ার্ড ক্লোজ করে রাখবে। আমি এই যে দেখো, আমি এটা ক্লোজ করে দেখাচ্ছি তোমাদের। আমি যদি এখন এটাকে অফ করে দিই, পরে এটা অন করার ক্ষেত্রে আমি তোমাদের পাসওয়ার্ড দেখাবো। অর্থাৎ পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে তোমরা যেটা করবে, আমি একটা পাসওয়ার্ডের উদাহরণ দিয়ে দিচ্ছি শুধু, মানে কীরকম পাসওয়ার্ড তোমরা ব্যবহার করবে। পাসওয়ার্ডটা কীরকম হবে না সেটা নিয়ে আমি তোমাদের আগে বলি। তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিবে না, তোমার জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড তুমি দিবে না। তারপরে হচ্ছে যে তোমার ফ্যামিলি মেম্বারসদের কারোর নাম দিয়ে পাসওয়ার্ড তুমি দিবে না, তোমার নামেও পাসওয়ার্ড দিবে না, এগুলো পাসওয়ার্ড তুমি দিবে না। কিন্তু তুমি পাসওয়ার্ড দিতে পারো কেমন, কোনো একজন বিশিষ্ট লেখকের একটা বিশেষ লেখা আছে, এটা তুমি দিতে পারো। তোমার একটা ফেভারিট সাহিত্যের নাম দিয়ে তুমি দিতে পারো, কারণ তোমার প্রিয় সাহিত্য আসলে কোনটা, তোমার প্রিয় গল্প কোনটা, এটা অন্য কেউ জানে না। আর এটা লেখার মধ্যেও একটু স্টাইল করে তুমি দিতে পারো। যেমন আমরা যদি একটা শেক্সপিয়রের একটা মানে বিশেষ আমি যদি বলি যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, এটা তোমার বইয়ের মধ্যে আছে। এটা বইয়ের মধ্যে আছে মনে হয়, আমি কোথায় যেন দেখেছিলাম, 28 পৃষ্ঠায় আছে এটা। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন এটা কীভাবে লেখা যায় তুমি দেখো। আমি স্টাইলটা যদি একটা পাসওয়ার্ডের এই কথাটা যদি আমি এটা বলি যে to be or not to be, that is the question. এই যে এটা একটা লেখা শেক্সপিয়ারের, তোমরা জানো এটা টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই একটু বড় করে দিবে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এটা কিন্তু আমি যেভাবে লিখছি তুমি এভাবে লিখবে না, তাহলে ইউনিক হবে না। ইউনিক মানে হচ্ছে ব্যতিক্রম, এটা অন্যরকম হবে। এইটা তুমি কীভাবে লিখবে, আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি তোমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিও তোমার অ্যাকাউন্টগুলোতে, তুমি এরকমভাবে দিবে। এই যে দেখো, মানে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো এই যে লেখাটা আমি দিলাম, এই লেখাটা দুষ্ট লোকেরা সহজেই মানে বুঝতে পারবে না, রিকভার করে তোমার যে অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবে বা তোমার ফাইল নিয়ে তোমার অ্যাকাউন্ট নিয়ে দুষ্টামি করবে, এটা পারবে না, তোমারটা হ্যাক করতে পারবে না। এরকম একটা স্টাইল, দ্যাট মিনস এখানে আমি একটা লেটার ব্যবহার করেছি, একটা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, স্মল লেটার ব্যবহার করেছি, আর ওই লেখাটার সিস্টেমই চেঞ্জ করে দিয়েছি। এখানে তুমি ইচ্ছা করলে কিছু সাইনও ব্যবহার করতে পারো, এই যে। আর লাস্টে দেখো আমি কোশ্চেন শব্দটাকে আমি কোশ্চেনাল মার্ক দিয়েছি। সো এটা একটা ইউনিক পাসওয়ার্ড। আমি তোমাকে এটা বললাম। রবি ঠাকুরের লেখা আছে, হুমায়ুন আহমেদের এরকম লেখা আছে, আই হ্যাভ সাম ওয়াটার। তো সো এই বিভিন্ন গল্প কবিতার নাম দিয়ে তুমি পাসওয়ার্ড দিতে পারো, অথবা তোমার কোনো প্রিয় জিনিসের তথ্য তুমি দিবে, এবং এরকম লেটার
তারপর হচ্ছে নাম্বার, কোনো সাইন অ্যাড করে তুমি ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবে। আর পাসওয়ার্ড ব্যবহার করলে তুমি যেরকম ভাইরাস থেকে মুক্তি পাচ্ছ, ওই রকমভাবে ভাইরাস থেকে মুক্তি পাওয়া পাসওয়ার্ডের সাথে এতটা রিলেটেড না, তবে একটা বিষয় আছে যে পাসওয়ার্ড যদি তোমার স্ট্রং না হয় তাহলে ভাইরাসের দ্বারাও আক্রমণের সম্ভাবনা থাকে, এটা একটা বিষয় আছে। আমরা এখন চলে যাচ্ছি ট্রাবল শুটিংয়ে। পাসওয়ার্ড নিয়ে তোমার বইয়ের মধ্যে অনেক কথা আছে, আমি শুধু ইউনিক পাসওয়ার্ডের একটা উদাহরণ শুধু তোমাদের দেখালাম। আমি ট্রাবল শুটিং নিয়ে এখন কথা বলবো। ট্রাবল শুটিংটা আসলে কি? ট্রাবল হচ্ছে প্রবলেম, শুটিং মানে হচ্ছে গুলি করে সমস্যাটা দূর করে দেওয়া। এটা আমার মতো করে একটা করে বললাম। আসলে ট্রাবল শুটিং বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ট্রাবল শুটিং এই শব্দটা কিন্তু বইয়ের মধ্যে নাই, তোমার বইয়ের মধ্যে আছে এরকম। অর্থাৎ এই শব্দটা কিন্তু আসলে উপরেরটা না, উপরেরটা দিয়ে আমি বুঝাচ্ছি যে যেখানে প্রবলেম আছে সেটাকে গুলি করে প্রবলেমটা দূর করে দেওয়া, ঠিক একজাক্টলি কিন্তু ওইটা না। কিন্তু তোমার বইয়ে যে ট্রাবল শুটিংটা আছে সেটার মানে হচ্ছে সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করা, সমস্যার উৎপত্তিস্থল খুঁজে বের করে তার সমাধান করা। সমস্যার উৎপত্তিস্থল খুঁজে বের করা। মানে সমস্যার উৎপত্তিস্থল খুঁজে বের করাই হচ্ছে ট্রাবল শুটিং। এখন বইয়ের মধ্যে অনেকগুলো ট্রাবল শুটিংয়ের কথা আছে, মানে আমরা যে কোনো যন্ত্র ব্যবহার করি এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যেতে পারে, প্রবলেম দেখা দেয়, এইগুলোই আসলে ট্রাবল। কিন্তু তাহলে এই যে বিশেষ করে অন্য যত যন্ত্র আছে তার মধ্যে আইসিটি যে যন্ত্র আছে, আইসিটি যন্ত্রটার ক্ষেত্রে আরও বেশি সেন্সিটিভ আমরা করি, কারণ এটার ব্যবহার এখন সবচেয়ে বেশি। আমরা এই যন্ত্রগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকি এবং এটা নষ্ট হয়ে যাচ্ছে বেশি বেশি। তো এই ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আমরা দেখা দেয়। আমি কিছু সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। আমি সমস্যাগুলো বলে দিচ্ছি তোমাদের, সমাধানগুলো খুব ইন শর্টে বলবো। বইয়ের মধ্যে অনেক বড় করে আছে, আমি একটু ছোট করে বলবো যে তোমাদের মনে থাকে এবং কাজে লাগে। যেমন একটা সমস্যা হচ্ছে সিস্টেম চালু হচ্ছে না, সিস্টেম চালু হচ্ছে না একটা প্রবলেম। সমস্যা 1 নম্বর, সিস্টেম চালু হচ্ছে না। এখন আসলে সিস্টেমটা আসলে কি, আমরা যেটাকে সিপিইউ বলি, এই জিনিসটা তোমরা হয়তো দেখেছো ডেস্কটপে, এই যে আমি দেখাই, এরকম একটা যন্ত্র থাকে, এটা তোমরা দেখছো, এরকম সুইচ পয়েন্ট করা থাকে। এই যে এই বক্সটা যেটা থাকে, এই বক্সটা কিন্তু এই বড় করে যে বক্সটা থাকে তোমরা খেয়াল করেছো, এই বক্সটা কিন্তু একজাক্টলি মানে আমরা যেটাকে সিপিইউ বলি এটা কিন্তু আসলে সিপিইউ না, এটার নাম হচ্ছে সিস্টেম ইউনিট। এই সিস্টেম ইউনিটের ভিতরে সিপিইউ বলে একটা পার্টস আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে থাকে। এখন এই যে সিস্টেম ইউনিট দ্বারা যে যন্ত্রটা সেট করা থাকে, এটার সঙ্গে যদি ডেস্কটপ কানেক্ট দেওয়া থাকে, তাহলে এই যেরকম থাকে একটা ডেস্কটপ যদি এমন হয়, এটার সঙ্গে কিন্তু ডেস্কটপের কানেক্ট আছে। তাহলে এই যে আমার এখানে আমি যখন ডেস্কটপ চালু করলাম, দেখা যাচ্ছে ডেস্কটপ চালু হচ্ছে না, তার মানে হচ্ছে সিস্টেম চালু হচ্ছে না। এখন সিস্টেম চালু না হওয়ার কারণটা কী হতে পারে? সিস্টেম চালু না হওয়ার কারণ হচ্ছে যে এখানে যে পোর্টটার মধ্যে আমি মানে সিস্টেম ইউনিটের সঙ্গে যে আমার মনিটরের সংযোগ দিয়েছি, এটা হয়তো ঠিকভাবে লাগানো হয় নাই, অথবা আরেকটা কী কাজ হতে পারে, এখানে পাওয়ার কেবল আছে মনে করো, তো এখানে তো এটার সঙ্গে এটা অ্যাড থাকবে, বিদ্যুতের লাইন যেটা, আবার এর সঙ্গেও অ্যাড থাকবে। দ্যাট মিন্স বিদ্যুতের লাইনগুলোর সাথে, পাওয়ারগুলোর সাথে সিস্টেম ইউনিট আর হচ্ছে মনিটর এর কানেক্টগুলো দেখতে হবে। তাহলে আমার সমস্যা হচ্ছে সিস্টেম চালু হচ্ছে না, তাহলে সমাধান কি? পাওয়ার কেবলগুলো দেখতে হবে যে পাওয়ার কেবলগুলো অ্যাড করা হয়েছে কিনা ঠিকভাবে, অর্থাৎ বিদ্যুতের যে মেইন পাওয়ার সেটা আগে চেক করব আমরা। তো
তো ওটা আগে চেক হয়েছে যে ওটা ঠিক আছে। তারপর দেখবো যে মেন বোর্ড থেকে যে যদি মাল্টিপ্লাগ থাকে তোমার এখানে যদি লাইন দেওয়া থাকে মেন বোর্ড থেকে, তাহলে এখানে লাইন আসছে কিনা এটা দেখতে হবে। তাহলে এখানে আমরা কী কী জিনিস দেখব, যে সিস্টেম যখন চালু হচ্ছে না, মানে আমি কম্পিউটার ওপেন করলাম ডেস্কটপ, পরে দেখা যাচ্ছে এটা চালু হচ্ছে না, লাইট আসতেছে না। আমি এখানে দেখো আমার পাওয়ার, আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই যে লাইট চলে আসছে। তো এইটার লাইট চলে আসছে মানে কি, এটা পাওয়ার চলে আসছে, আমার সিস্টেম চালু হচ্ছে। তো সিস্টেম চালু হচ্ছে আর এটা হচ্ছে না। তাহলে না হওয়ার পিছনে এটারে আমি চার্জ করে রাখছি, তার মানে এর মধ্যে পাওয়ার আমার দেয়া আছে। তো যদি পাওয়ার দেওয়া থাকে তো এটা চালু হয়ে যাবে। আর যদি ওইখানে পাওয়ার ইউনিটের তথ্য অর্থাৎ পাওয়ার না আসে, বিদ্যুৎ না আসে, তাহলে চালু হবে না। তাহলে এখানে আমি একটা হচ্ছে যে মেইন পাওয়ার বিদ্যুতের যে লাইন সেটা, এছাড়াও কিন্তু আর একটা বিদ্যুতের লাইন আছে যেটা এই সিপিইউর বা সিস্টেম ইউনিটের ভিতরে থাকে, সেটার নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই। সেটার নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই। তাহলে এইটা তোমাদের মনে রাখতে হবে। এখানে সিস্টেম চালু হচ্ছে না, তোমার কি মনে রাখতে হবে, পাওয়ার সাপ্লাই তোমার ঠিক নাও থাকতে পারে। এটা একটা বক্সের মতো, এটা পাওয়ার যে সাপ্লাই যেটা, এটা আমি তোমাদের ছবিটা দেখাই। পাওয়ার সাপ্লাই অনেকগুলো তার যুক্ত থাকে। এখন পাওয়ার সাপ্লাই, এই যে এটাই হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের এখানে আছে। আমরা গুগলে সার্চ দিলেও পাওয়ার সাপ্লাইটা দেখতে পারবে। এখানে অনেকগুলো তার লাগানো থাকে, যেটা সিস্টেম ইউনিটের মধ্যে মাদারবোর্ডের সঙ্গে এটা লাগানো থাকে। এই যে এটাই পাওয়ার সাপ্লাই, এই যে এই বক্সটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে বক্সটার পিছনে অনেকগুলো কেবল আছে, অর্থাৎ এই কেবল সহ একটা বক্স আলাদা এটার ভিতরে লাগানো থাকে। তাহলে এই যে পাওয়ার সাপ্লাই যেটা, অর্থাৎ বিদ্যুতের যে মেইন লাইন, তোমার বিদ্যুতের যে মেইন লাইন, ওখান থেকে বিদ্যুৎ সিস্টেম ইউনিটের ভিতরে যেটা থাকবে, সেখানে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে সেটা দেখতে হবে ঠিক আছে কিনা। এটাও চেক করে যদি ঠিক থাকে তাহলে তোমার পাওয়ার সাপ্লাই চলে আসবে, সিস্টেম চালু হয়ে যাবে। আমাদের এটা সমস্যার সমাধান শেষ। সিস্টেম চালু হচ্ছে না মানে হচ্ছে পাওয়ারের প্রবলেম। এবার হচ্ছে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না। ঠিক আমার ল্যাপটপে তুমি এখন খেয়াল করে দেখো যে এই মুহূর্তে এর মধ্যে চার্জ আছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সমস্যাটার সমাধান আমরা তাহলে কীভাবে করবো? তোমার ডেস্কটপেও যদি এমনটা হয়, সব ঠিকঠাক আছে, পাওয়ারটা প্রায় সব ঠিক আছে, কিন্তু তোমার সিস্টেম কাজ করছে না। এই ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত একটা উত্তর দিচ্ছি তোমাদের। যদি সিস্টেম ঠিক থাকে, সিস্টেম ঠিক আছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, 2 নম্বর সমস্যা, মনিটরে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, মনিটরে কিছু দেখা যাচ্ছে না যদি এই প্রবলেমটা হয়, মানে ওই ক্ষেত্রে তোমরা কি চেক করবে? প্রথমে হচ্ছে সিস্টেমটি বন্ধ করবে, অর্থাৎ তোমার কম্পিউটারটা একবার বন্ধ করবে, তুমি বন্ধ করে আবার চালু করবে, এটা একটা সিস্টেম। আর আমার এখানে যেটা হচ্ছে যে আমার দেখো এখানে এই যে পাসওয়ার্ড দেয়া আছে, পাসওয়ার্ডটা দিয়ে আমি চালু করব। মানে তোমার কি করবে যে তুমি তোমার মনিটরটাকে একবার বন্ধ করবে আবার চালু করবে, এটা একটা বিষয়। আর র্যাম বলে একটা জিনিস আছে, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যামটা কিন্তু তোমার সিস্টেম ইউনিটের ভিতরে লাগানো থাকে, এটা চ্যাপ্টার ফিতার মতো, এটা স্লট আকারে থাকে। এইটা তোমার চেক করতে হবে। তাহলে তোমার এটার জন্য সিস্টেম ইউনিট খুলে মাদারবোর্ড বের করে এটা দেখতে হবে। তাহলে কেসিং খুলে ওটা করার কাজটা তুমি বাসায় পারবে না, হার্ডওয়্যারের কাজগুলো। তাহলে একটা তোমার
দোকানে গিয়ে ভালো এক্সপার্টকে দেখাতে হবে। তাহলে মনিটরে কিছু দেখা যাচ্ছে না, এটার মানে হচ্ছে র্যামের প্রবলেম হতে পারে, র্যাম। তাহলে এইখানে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে, এটার সলিউশন হচ্ছে র্যাম। তোমাকে র্যাম খেয়াল করতে হবে। আর প্রথমটার কথা আমি বলেছিলাম পাওয়ার সাপ্লাই। তাহলে 2 নম্বর সমস্যা হচ্ছে মনিটরে কিছু দেখা যাচ্ছে না, মানে হচ্ছে তোমার র্যাম প্রবলেম হতে পারে, র্যাম চেঞ্জ করা লাগতে পারে। অন্য একটা কম্পিউটারে র্যাম তোমার লাগাই দেখতে হবে ঠিক আছে কিনা, তাহলে নতুন র্যাম তুমি লাগাই নিবে। আর নাহলে তোমার র্যামের সংযোগ যদি ঠিক না থাকে, র্যাম লাগানোর যে স্লটের যে পয়েন্টটা আছে ওই জায়গাটাকে পরিষ্কার করতে হয়, এটা পরিষ্কার করে আবার লাগাইতে হবে। তার মানে হচ্ছে যে পাওয়ার সাপ্লাই চেক করতে হবে, র্যাম দেখতে হবে। এটার মাধ্যমে তোমার কী হবে, এই মনিটরের যে কিছু দেখা যাচ্ছে না এই সমস্যার সমাধান হবে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে ক্যাপাসিটার যেটা আছে ওইটারও কিন্তু খেয়াল করতে হয়, এটাও কিন্তু মানে কানেক্টর ঠিক আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা, এই হচ্ছে তোমার র্যামের কথা বললাম তোমাকে আমি। সিস্টেম সঠিকভাবে যদি কাজ করে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, সেটার জন্য র্যাম সলিউশন হচ্ছে র্যাম। এবার আমরা আরেকটা সমস্যায় যাচ্ছি। 3 নাম্বার হচ্ছে তিন নম্বর সমস্যা হলো সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় আর হচ্ছে অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায়, মানে গরম হওয়া। এখন তোমার খুব বেশি গরম হয়ে যায়, কম্পিউটারের এই যে সিস্টেম ইউনিট আছে তার মধ্যে যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের মধ্যে কিন্তু মানে এটা ফ্যান লাগানো থাকে, এটাকে কুলিং ফ্যান বলে। তাহলে 3 নম্বর সমস্যার সমাধান হচ্ছে কুলিং ফ্যান। তোমার প্রসেসরের ঠিক উপরে একটা ফ্যান লাগানো থাকে, কুলিং ফ্যান। কুলিং ফ্যান যদি কাজ না করে, অর্থাৎ কুলিং ফ্যান কাজ করছে কিন্তু তবুও তোমার র্যাম তোমার মেশিন গরম হয়ে যাচ্ছে, তোমার সিস্টেম ইউনিট গরম হয়ে যাচ্ছে, তোমার সিস্টেম গরম হয়ে যাচ্ছে, তাহলে তোমার দেখতে হবে এটার ভিতরের যে বাতাসটা বাইরে বের করে অ্যাডজাস্ট করে দেয়, সেটাতে ময়লা জমে আটকে গেছে, তাহলে ওইটা পরিষ্কার করতে হবে। অর্থাৎ কেসিংটা খুলে আবার এই ফ্যানটাকে ওখানে, কিন্তু প্রসেসর খোলা যাবে না, কিন্তু সাবধান, প্রসেসরটা ওখানেই থাকবে, শুধু কুলিং ফ্যানটাকে সরিয়ে আবার ওখানে ময়লা পরিষ্কার কুলিং ফ্যানটাকে আবার বসায় দিতে হবে। এই হচ্ছে সমাধান। এটা হচ্ছে তোমার সিস্টেম অত্যন্ত গরম হয়ে যাওয়া আর অস্বাভাবিক হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, এই সমাধান হচ্ছে কিন্তু তোমার সিপিইউকে মানে এই যে এই কুলিং ফ্যানটা যেটা সিপিইউকে ঠান্ডা রাখে, এইটার হচ্ছে তোমার কুলিং ফ্যানের ব্যাপারটা খেয়াল মানে দেখতে হবে। এটা গেল। আমরা 4 নম্বর সমস্যায় যাচ্ছি। এটা হচ্ছে কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পর পর শাটডাউন হচ্ছে। এটা হচ্ছে শাটডাউন হওয়া। আচ্ছা, তোমার যন্ত্র বারবার শাটডাউন হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে যে এমনিতেই বারবার বন্ধ হয়ে যাচ্ছে। যদি এই সমস্যাটা হয়, এই মানে অনেক আমাকে অনেকেই ফোন দেয় আমার ফ্রেন্ডদের মধ্যে যাদের সাথে আমার গুড রিলেশন, যে আমার পিসিতে এরকম করতেছে। তো আমি তো আর এটার ভালো বেশ বুঝি না, কিন্তু আমারও সমস্যা হলে ওদেরকে কথা ওদের সাথে শেয়ার করি। তোমরা যেটা পারবে, যদি তোমার মেশিন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমার দেখতে হবে সিপিইউ বা সিস্টেম ইউনিটের ভিতরে একটা ক্যাপাসিটার আছে, ওই ক্যাপাসিটার তোমার চেক করতে হবে, ক্যাপাসিটারটা খুলে ভালো করে লাগাইতে হবে। অথবা আইসি অনেক সময় গরম হয়ে যায়, তাহলে যদি বারবার শাটডাউন হয়ে যায় তাহলে তোমার ক্যাপাসিটার চেক করতে হবে, অথবা আইসিতে কোনো প্রবলেম আছে কিনা এটা দেখতে হবে। এটা হচ্ছে যে আবার যেন মানে শর্ট না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এটা ক্যাপাসিটারটা খুলে যদি কেসিং খুলে যদি এটার চেক করে এটাকে একটু পরিষ্কার করে দিতে পারো বাসায়, সম্ভব হবে সলিউশনটা পাওয়া। অথবা তোমাকে চলে যেতে হবে কোনো এক্সপার্টের কাছে, দোকানে চলে যেতে হবে। তাহলে শাটডাউনের যে সলিউশনটা, এটা হচ্ছে যে প্রবলেম থাকতে পারে ক্যাপাসিটারে, ক্যাপাসিটার প্রবলেম, অথবা তোমার আইসিটা চেক করতে হবে, আইসি চেক। তাহলে শাটডাউন হচ্ছে বারবার, এক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটার অথবা আইসি, এটা খেয়াল করতে হবে। অর্থাৎ ক্যাপাসিটারের যে বিষয়টা, ক্যাপাসিটার কিন্তু নষ্ট হয়ে যায় না সহজে, ক্যাপাসিটারটা খুলে আবার লাগাই দিতে হবে, তাহলে এটা হচ্ছে শাটডাউনের সলিউশন তুমি পেয়ে যাবে। আর 5 নাম্বার যেটা প্রবলেম, তোমার এখানে বইয়ের যে প্রবলেমগুলো আছে এই নিয়ে আমি সংক্ষিপ্ত সলিউশন দিচ্ছি। 5 নাম্বার হচ্ছে যে উইন্ডোজ রান করার সময় আটকে যায় বা হ্যাং হয়ে যায়। হ্যাঁ,
এটা হচ্ছে যে উইন্ডোজ, যেমন এই যে আমার এটা যখন আমি চালু করতে চাই তখন কিন্তু চালু হচ্ছে না, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এই জাতীয় যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমার মানে উইন্ডোজ চালু হতে বেশি সময় নেয়, বেশি সময় লাগে। হ্যাঁ, এটা একটা প্রবলেম, আমরা একেবারে ধৈর্য হারা হয়ে যায় অনেক সময়, এমনটা হয়, সেটাই কিন্তু আসলে প্রবলেম। অথবা বেশি সময় লাগে, অথবা হ্যাংও হয়ে যায় অনেক সময়, মানে হ্যাংও হয়ে যেতে পারে। তাহলে এই যে উইন্ডোজ চালু হতে বেশি সময় লাগে অথবা উইন্ডোজ চালু হওয়ার সময় হ্যাং করে, এইটার সমাধান আসলে আমরা কি করব? এটা তোমরা জানো যে মোবাইলে এই সমস্যাটা হয়, এই জন্য তোমরা এই বিষয়টা তোমরা জানো যে হ্যাং হয়ে গেলে আমরা কি করি। আসলে এটার জন্য অ্যান্টিভাইরাস আপডেট করতে হবে, অ্যান্টিভাইরাসটাকে আপগ্রেড করে নিতে হবে, অ্যান্টিভাইরাস আপগ্রেড করতে হবে। তাহলে অ্যান্টিভাইরাস যদি আপগ্রেড করো একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে অ্যান্টিভাইরাস আপগ্রেডের সাথে সাথে তোমার একটা কাজ করতে হবে যে তোমার সি ড্রাইভের যদি সমাধান একেবারেই না হচ্ছে, অ্যান্টিভাইরাস আপগ্রেড করার পরে যদি না হচ্ছে, তাহলে সি ড্রাইভের ভিতরে সি ড্রাইভ যেটা, সি ড্রাইভের গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্য জায়গায় সরিয়ে সি ড্রাইভটাকে তোমার একেবারে ফ্রেশ করে নিতে হবে, আবার নতুন করে সি ড্রাইভের মধ্যে তোমার তথ্যগুলো দিতে হবে। মানে সি ড্রাইভকে তোমার ক্লিন রাখতে হবে, অ্যান্টিভাইরাস দ্বারা সি ড্রাইভকে স্ক্যান করে নিতে হবে, আর হচ্ছে যে অ্যান্টিভাইরাসটা আপ টু ডেট করে রাখতে হবে। এটা হচ্ছে যে বারবার হ্যাং করছে এই বিষয়টার জন্য। তাহলে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায়, এটা একটা জটিল বিষয়, তাই মানে অনেকগুলো ধাপ দেখতে হয়, এর মধ্যে চেক করতে হয়, কিন্তু আমি একটা ছোট উত্তর দিব এটার জন্য, শুধু তোমাদের মনে থাকবে। মানে এটা হচ্ছে যে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায়, এটা মোবাইলেও হয় প্রায় সময়। মানে ডিসপ্লে আসার পর মানে হ্যাং হয়ে যাচ্ছে, এটা অনেকগুলো কারণে হতে পারে। মানে আমি কাজ করতেছি, এই মুহূর্তে হ্যাং হয়ে যাচ্ছে, এটা একটা বিষয় আর কি। আর আগের প্রবলেমটা ছিল হচ্ছে যে চালুই হচ্ছে না, চালু হচ্ছে অফ হচ্ছে, চালু হচ্ছে হচ্ছে, এইটা একটা প্রবলেম। আর এটা হচ্ছে যে ডিসপ্লে আসছে, কাজ করতেছি, তখন হ্যাং হয়ে যাচ্ছে কাজের মাঝখানে। এটা অনেকগুলো কারণ হতে পারে। এখন কি কি কারণগুলো হবে, কম্পিউটার কি কি কাজ তুমি করবে সেটা বিষয় না, আমি একটা বিষয় বলে দিচ্ছি তোমাকে যে এটার পরিচিত যে জিনিসগুলোর কারণে হতে পারে, যেমন সেটা হচ্ছে যে কিবোর্ড আর হচ্ছে মাউস। এই কিবোর্ড আর মাউসের কানেকশান যদি লুজ থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়, এটা তোমরা মনে রাখিও। এখন কিবোর্ড আর কানেকশানের মাউসের যে কানেকশান, এই কিবোর্ড অ্যান্ড মাউসের গুড কানেকশন হচ্ছে সলিউশন, এটা হচ্ছে যে মূল সমাধান। এখন তোমরা এর আর কি এর মধ্যে কি হতে পারে, এখানে এই যে সিডি রম, তারপর হার্ড ডিস্ক, মানে ওগুলা, অর্থাৎ কিবোর্ড আর মাউসের যে কানেক্টরগুলো আছে, কেবলগুলো আছে, এটা খুলে আবার তুমি সংযোগ দিয়ে দিলে, এটা হলে যদি সলিউশন না হয় তাহলে তোমার কী করতে হবে, কেসিংটা খুলতে হবে, হার্ড ডিস্কটা মানে একটু চেক করতে হবে। এই চেক বলতে এটা তোমার চেঞ্জ করে ফেলতে হবে তা না, তুমি হার্ড ডিস্কটাকে একটু পরিষ্কার করে দিলে, একটু খুললে আবার লাগিয়ে দিলে, তারপরে হচ্ছে যে সিডি রম ডিভিডি এগুলার কেবলগুলো ঠিকভাবে লাগানো আছে কিনা, অর্থাৎ কেবলগুলো ঠিকঠাক করে আবার লাগিয়ে দেওয়া, জাস্ট এটা। অথবা পোর্ট চেঞ্জ করতে পারো। কিবোর্ড আর মাউসের যেটা হবে, এটা যেখানে তুমি লাগিয়ে দিয়েছো এই পাশে লাগিয়েছিলে, এটা ওই পাশ দিয়ে লাগিয়ে দিলে, পোর্টটাকে চেঞ্জ করে দিলা, এটা কিন্তু সমাধান হয়ে যাবে, এটা হয়। আর যদি কোনোভাবেই না হচ্ছে তাহলে তো এক্সপার্টের কাছে নিতে হবে। মানে এই 6 নম্বরের যে পয়েন্টটা, এটার ক্ষেত্রে বেশিরভাগ দেখা যাচ্ছে কিবোর্ড আর মাউস যদি তুমি পোর্ট চেঞ্জ করো তাহলে কিন্তু সমাধান হয়ে যায়। আরেকটা হচ্ছে কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট হয়, রিস্টার্ট হয়, এইগুলা বিভিন্ন কারণে হতে পারে। কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট বা রিস্টার্ট হয়ে যায়, এটা স্পেশালি হচ্ছে যে এটার সমস্যাটা হচ্ছে
এটা ইদানিং আমাদের হয়, আমরা খেয়াল করেছি, মানে এটা আমি বলে দিচ্ছি তোমাদের, ঘন ঘন রিবুট হয়, রিস্টার্ট হয়। এটা একটা মানে বিষয়, রিবুট বা রিস্টার্ট হয় যেটা মোবাইলে হয়। এটা হচ্ছে এমন কোনো সফটওয়্যার তুমি ইনস্টল করেছো যেটা তোমার পিসিতে নিতে পারছে না, তোমার মেমোরিতে জায়গা কম, অথবা তুমি তাৎক্ষণিক ঠিকই কাজ করেছিলে কিন্তু ওই সফটওয়্যারটা এখনও রয়ে গেছে না। আমরা কিন্তু এখন এই যে বিভিন্ন মিটিং, অনলাইন মিটিং করার জন্য আমরা গুগল মিট, তারপরে হচ্ছে এই জাতীয় গুগল মিট জাতীয় আরও কিছু সফটওয়্যার আমরা ডাউনলোড দিই, যেগুলোতে দেখা যাচ্ছে যে আমার মোবাইল অনেক সময় সাপোর্ট করছে না, তখন কিন্তু এগুলা মিটিং শেষ এটাকে আবার আমরা, যেমন আমি স্পেশালি এটা ডিলিট করে দিই, যেদিন আমার মিটিং থাকবে সেদিন আমি এটা আবার কী করি যে ইনস্টল করে নিই। অর্থাৎ এইটা হচ্ছে যে তোমার অ্যান্টিভাইরাসটা আপ টু ডেট না, এটা একটা ব্যাপার হতে পারে। এক নাম্বার হচ্ছে অ্যান্টিভাইরাস দিতে হবে। দুই নাম্বার হচ্ছে যে সফটওয়্যার ইনস্টলেশন সতর্কতা, এই দুইটা সমাধান। অর্থাৎ ঘন ঘন রিবুট আর রিস্টার্ট হচ্ছে, রিবুট হয়ে যায়, রিস্টার্ট হয়ে যায়, এই ক্ষেত্রে তোমার অ্যান্টিভাইরাসটা আপ টু ডেট আছে কিনা দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে সফটওয়্যার ইনস্টলেশনে সতর্ক থাকতে হবে, তোমার যেটা সাপোর্ট করে সেরকম সফটওয়্যার দিতে হবে। মেমোরি যদি কভার না করে তাহলে অতিরিক্ত সফটওয়্যার তোমার এখানে রাখা যাবে না, সফটওয়্যারটাকে সরাই ফেলতে হবে, আনইনস্টল করে দিবে সফটওয়্যার। আচ্ছা, আরেকটা দিয়ে আমি শেষ করে দিব, অনেকগুলো আছে, টাইমও চলে যাচ্ছে অনেক। কম্পিউটার মেটাল অংশে স্পর্শ বা হাত লাগলে শক লাগে। এটা হচ্ছে যে 8 নাম্বার, মেটালে শক লাগে। এইটা অনেকেই আমাকে বলছে, এই ব্যাপারে আমাদের কথাবার্তা হয়, খুব মজা হয়, আমরা এই নিয়ে কথা বলি, ফান করি। মানে কম্পিউটারে মেটালে যদি হাত লাগে তাহলে শক লাগে। দেখা যাচ্ছে কম্পিউটারে যেখানে দাতব পার্টস আছে ওখানে টাচ লাগলেই শক লাগতেছে। এটা কিন্তু কেন হয় দেখো, তুমি কম্পিউটারের লাইনটা যে কানেক্টরে লাগিয়েছো, মানে বিদ্যুতের পাওয়ার বোর্ড যেটা, ওইটা যদি আর্থিং করা না থাকে তাহলে কিন্তু এটা হয়। মানে সমাধান হচ্ছে আর্থিং করা। অর্থাৎ তুমি যে লাইনে কম্পিউটারকে কানেক্ট দিয়ে কাজ করতেছে, পাওয়ার লাইনে, বিদ্যুতের লাইনটা, ওই কানেক্টর ওখানে কি আর্থিং করা আছে কিনা, যদি না থাকে তাহলে ওই প্রবলেমটা হয়। এটা একটাই আমি সমাধান দিলাম, শক লাগার এটা একটা কারণ। 8 নাম্বার। আরেকটাতে যাচ্ছি, এটাতে আমি যখন ডেস্কটপ ব্যবহার করতাম তখন এই প্রবলেমে আমি পড়েছিলাম। 9 নাম্বার, এটা দিয়ে আজকে আমরা শেষ করব। মানে কম্পিউটারের তারিখ আর সময় ঠিক থাকে না। ঠিক থাকে না, এটা একটা প্রবলেম। কম্পিউটারের তারিখ আর সময় ঠিক থাকে না, আসলে এটা কেন হয়? এটা তোমরা দেখেছো যে বিভিন্ন ঘড়ির ব্যাটারি আছে এই টাইপের, চ্যাপ্টা জাতীয় ব্যাটারি প্লাস আরও কী জানি লেখা থাকে, এই 50 টাকা, 40 টাকা, 60 টাকা দামের বাজারে কিনতে পাওয়া যায়। এই জাতীয় ব্যাটারি বায়োস লাগানো থাকে কম্পিউটারের বায়োসে। এটাকে আসলে এই ব্যাটারিটার নাম হচ্ছে সিএমওএস জাতীয় ব্যাটারি আর কি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলে এটাকে। এই ব্যাটারিটার কম্পিউটারের সিস্টেম ইউনিটে কিন্তু লাগিয়ে দেওয়া যায়। এটা লাগিয়ে দিলেই তোমার ওই তারিখ আর সময় ঠিক থাকবে। ব্যাটারিটার দাম কম এবং অনেক সময় জানা না থাকার কারণে দেখা যাচ্ছে আমি টাইম রাখি, অফ করে রাখি, কালকে এসে যখন দিই তখন টাইম থাকে না, এই কাজটা হয়। এটা দিয়ে আজকে আমাদের পড়া শেষ। সিএমএস ব্যাটারি আর কি, এটা একটা ব্যাটারি। এই জাতীয় ব্যাটারি বাজার কিনতে পাওয়া যায়, গড়ির ব্যাটারির মতো আর কি, চ্যাপ্টা একটা জাতীয় ব্যাটারি। তোমরা এই ধরনের ব্যাটারি দোকানে গেলেই পাবে, এর দামও কম। এই ব্যাটারিটা যদি পাওয়ার চলে যায়, ব্যাটারিটা হয়ে যায়, মানে কাজ না করে, তখন কিন্তু কম্পিউটারের তারিকার সময় ঠিক থাকে না। তো আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আর প্রথমে আমার একটু নেটের প্রবলেম হয়েছিল। আমরা প্রাথমিক শুরু করেছিলাম যে ভিডিওটার মাধ্যমে, ওইটার মাধ্যমে শেষ করতে পারলাম না। আমরা সেকেন্ড ভিডিওতেই পড়াটা আজকে শেষ করলাম। তোমাদের জন্য আমি প্রশ্ন আজকে আর দিচ্ছি না, কিন্তু তোমরা নিজেরা প্রশ্ন তৈরি করবে, বাসায় অবজেক্টিভ তৈরি করবে কী কী বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে কম্পিউটার ভাইরাস নিয়ে তোমরা প্রশ্ন তৈরি করবে, ভাইরাস নিয়ে তোমরা নিজেরা প্রশ্ন তৈরি করবে 5টি।
ভাইরাস 5টি প্রশ্ন তৈরি করবে। আর হচ্ছে যে ট্রাবল শুটিং নিয়ে 5টি প্রশ্ন তৈরি করবে। মানে কম্পিউটারের ভাইরাস আর হচ্ছে ট্রাবল শুটিং নিয়ে 5টি প্রশ্ন, এই মোট 10টি প্রশ্ন তুমি তৈরি করবে। এটা তোমার হচ্ছে বাড়ির কাজ। নিজেরা প্রশ্ন তৈরি করবে আর নিজেরা সলিউশনটা বের করবে। আগামী দিন কথা হবে। অনেক ভালো থাকো, দোয়া করি তোমাদের জন্য, আমার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।